ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং উইথ আস। আমরা আসলে গত ক্লাসগুলোতে সিম্পলি আইএলস স্পোকেন ইংলিশ বা আইএলস স্পিকিং মডিউলের যে পার্টটা, সেই পার্ট নিয়ে আসলে আমরা ডিসকাশন করছিলাম। আই থিংক আপনারা এটা নিয়ে প্র্যাকটিস করেছেন, এবং আমি আপনাদেরকে বলেছি যে আমাদের যে স্লাইডগুলো আপনাদেরকে দেওয়া হয়েছে, these slides are enough for taking preparation on IELTS speaking module. So আপনি কোনো কিছু মানে এই স্লাইডগুলোর বাইরে আসলে কোনো টিপস ট্রিক্স অন্য কোনো ফর্মুলা নাই। আমি বলেছি যে শুধুমাত্র মাক্কার আইএলটিএস স্পিকিংটা আপনার প্র্যাকটিসের জন্য রাখতে পারেন, আদারওয়াইজ আমার স্লাইডস গুলো মোর এনাফ ফর টেকিং প্রিপারেশন অন আইএলটিএস। মেনলি আমাদের স্পোকেনের জন্য যেই পার্টগুলো খেয়াল করা দরকার সেটি হচ্ছে আমাদের আসলে প্র্যাকটিস করাটা জরুরি। মেনলি ডিপেন্ডস অন ইওর প্র্যাকটিস। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আইএলটিএস স্পিকিংটা আপনার তত বেশি আপনার জন্য সহজ হবে। অ্যান্ড দ্যাটস ওয়াই আমি রিকোয়েস্ট করব সকলের আসলে প্র্যাকটিস গুলা রেগুলারলি করা দরকার এবং করে যাওয়া দরকার। আমি একটি বিষয় আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই। আমাদের আইএলটিএস স্পিকিং এর জন্য আপনাদের এই গ্রুপে যারা যুক্ত হয়েছেন তারা একটা গ্রুপ আপনারা একটা করতে পারেন আপনাদের এই ব্যাচের যারা যুক্ত আছেন। আমি এখানে যে কেউ একজন দায়িত্ব নিতে পারেন যে রেগুলার এই প্র্যাকটিসিং সেগমেন্টটা আপনারা পরিচালনা করবেন। আর আমি একটা গ্রুপ করার পারমিশন আপনাদেরকে দিচ্ছি, ইউনিক আইএলটিএস প্র্যাকটিসিং গ্রুপ। সো আপনারা চাইলে এই গ্রুপটি করে আপনারা অন্য যে ডেটগুলোতে আছে যেই ডেটে আপনারা আমাদের এই প্র্যাকটিসগুলো করতে পারবেন এই সময়ে। এবং আমাদের যে আইডিটি এখানে দেওয়া আছে, লিঙ্কটা দেওয়া আছে, এই আইডিটা লাইসেন্স করা আছে। আপনারা এই আইডিতেই লিঙ্কটাকে ব্যবহার করে আপনারা আহ, নিজেরা প্র্যাকটিস করতে পারবেন। আমি এই বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করলাম। আর আপনারা যে কে দায়িত্ব নিতে চান, একটু কষ্ট করে লিঙ্ক গুলা দেওয়া, স্মরণ করাই দেওয়া, টপিক গুলা ভাগ করে দেওয়া, কোন দিন কোন টপিকের উপর কথা বলতে চাচ্ছেন, হ্যাঁ সেগুলা নিয়ে, বা কোন কেমব্রিজের কোনো বই নিয়ে প্র্যাকটিস করতে চাইলে সেটা কোনটা নিয়ে করবেন, এগুলা আপনারা উনার মতো করে দিবেন। সো কে একটু দায়িত্ব নিবেন। আশা করছি এই দায়িত্ব নেওয়া মানে বার্ডেন না, ডেফিনেটলি আপনার কনসেন্ট্রেশন, আপনার প্রিপারেশনের বিষয়গুলো অনেক বেশি সহজ হবে। সো এটি ইনিশিয়াল কিছু কথাবার্তা ছিল। আমরা আজকে মেইনলি শুরু করব হচ্ছে আইএলটিএস রিডিং এর মডিউলটা। আমরা এটার জন্য কেমব্রিজ এর 16 নাম্বার সিরিজের যে বইটি, সেই বইটি নিয়েছি। আপনাদের কাছে যদি কারো কাছে বই থাকে তাহলে বইটি নিতে পারেন। পাশাপাশি আমরা তো এটা স্লাইডটা শেয়ার করছি আপনাদের জন্য, এটি সহায়ক হবে ইনশাআল্লাহ। আপনারা একটু খেয়াল করবেন যে আমাদের প্রথমে আমরা আইএলটিএস এর যে কেমব্রিজের 16 টেস্ট 1টা নিয়েছি। আমরা যেহেতু আজকে এখানে রিডিংটা নিয়ে কাজ করব, সো ডেফিনেটলি আপনারা রিডিং সেগমেন্টে যেতে পারেন শুরুতেই, অ্যান্ড দেন আমরা এটা নিয়ে শুরু করব। দেখেন, রিডিং যে টেস্টটি আমরা বলেছি যে আপনি যে ডেটটা সিলেক্ট করবেন ফর ইউর আইএলটিএস এক্সাম, এই দিনেই মূলত আপনার রিডিং, রাইটিং এবং লিসেনিং এই তিনটা টেস্টের এই তিনটা মডিউলের টেস্ট হবে। সো যার কারণে আপনারা একটু কষ্ট করে খেয়াল করতে হবে যে এই দিনগুলাইতেই কিন্তু আপনার রিডিং টেস্টই হবে। মেইনলি রিডিং এ যেটা হয় ভেরি সিম্পলি, যে বিষয়টা, এই সিম্পল বিষয়টা হচ্ছে যে আমরা যারা ছোট থেকেই তো আমরা আসলে ইংরেজির রিডিং মডিউলটার সাথে অভ্যস্ত। কিভাবে অভ্যস্ত? আপনি যদি খেয়াল করেন আমাদের এসএসসি বা ইন্টারমিডিয়েট লেভেলে ট্রু ফলস নট গিভেন ছিল, খেয়াল আছে? কার কার খেয়াল আছে একটু বলেন তো। আপনাদের সময় ছিল কিনা আই ডোন্ট নো। ট্রু ফলস নট গিভেন, বাট সিন আনসিন কম্প্রিহেনশন, এগুলো ছিল। ট্রু ফলসটা ছিল, তাই না? সহজ কথা, সিন আনসিন কম্প্রিহেনশন ছিল কিনা আপনাদের? জি ভাই ছিল। জি ভাই ছিল। ওকে, সিন আনসিন কম্প্রিহেনশনের এগেনস্টে আপনাদের কোন ধরনের কোশ্চেন আসতো? তিনের ক্ষেত্রে ছিল ভাই, মানে একটা প্যারার মতো দেয়া থাকতো, ওইটা দেখে আর কি কোশ্চেনের অ্যান্সার করতে হতো, ওখান থেকে খুঁজে খুঁজে বের করতে হতো। হ্যাঁ, কোশ্চেন গুলা যেমন ছিল ধরেন ফিল ইন দা ব্ল্যাঙ্কস, ট্রু ফলস, এমসিকিউ, এরকম টাইপের কোশ্চেন ছিল কিনা খেয়াল আছে? জি। সো আমাদের মেইনলি আইএলটিএস রিডিং এ একদম সেম। মানে রিডিং মিন্স কিন্তু রিডিং পড়া না আর কি। হ্যাঁ, রিডিং পড়াটা কোনো বিষয় না এখানে। মেইনলি যেটা
সিন আনসিনের মতো ওখানে দুইটা প্যাসেজ থাকতো, সিন একটা আনসিন একটা, আর এখানে টোটাল তিনটা প্যাসেজ। ভেরি সিম্পলি, একটা প্যাসেজের নাম রিডিং প্যাসেজ 1, রিডিং প্যাসেজ 2, রিডিং প্যাসেজ 3। ভেরি সিম্পলি, এই দেখেন রিডিং প্যাসেজ 1। এরপরে দেখেন রিডিং প্যাসেজ 1 এর এগেনস্টে 1 থেকে 13 পর্যন্ত কোশ্চেন আছে। দেখেন এখানে কি আছে, ট্রু ফলস নট গিভেন, আর এখানে কি ফিল ইন দ্য ব্লাঙ্কস, এই যে 13 পর্যন্ত আছে। এরপরে দেখেন রিডিং প্যাসেজ 2 শুরু হয়েছে, এখানে দেখেন 14 থেকে 26 পর্যন্ত কোশ্চেন আছে। এরপরে রিডিং প্যাসেজ 3 আছে, দেখেন রিডিং প্যাসেজ 3 যদি আপনারা দেখেন, রিডিং প্যাসেজ 3 তে 27 থেকে 40। এই তিনটা প্যাসেজ মিলাই টোটাল আপনার কোশ্চেন আসবে 40টা। 40 কোশ্চেন্স আপনাকে সলভ করতে হবে। এবং আমরা গতদিন মার্কিং ক্রাইটেরিয়া গুলো দেখিয়েছিলাম যে 40টা কোশ্চেনের এগেনস্টে তারা ব্যান্ড স্কোর দিবে 9। তো এটাই খুবই জরুরি একটা বিষয় যে আমাদের খেয়াল রাখা দরকার যে আসলে কত ব্যান্ড স্কোর দিবে। তো তাহলে শুরুতে আপনার মূলত এক্সামের শুরুতে লিসেনিং টেস্ট হয়, দেন রিডিং টেস্ট হয়। সো রিডিং টেস্টের শুরুতেই তারা আপনাকে একটি মার্কশিট, মানে অ্যান্সার শিট দিবে, আর একটি কোশ্চেন পেপার দিবে। সো সেই কোশ্চেন পেপারে মেনলি এই যে এরকম কোশ্চেন পেপার থাকবে এরকম। সো রিডিং প্যাসেজ 1 যেটা আমরা আজকে সেটা নিয়ে কাজ করব। সো আমাদের শুরুতেই যেটা করতে হবে, এই প্যাসেজের টপিক দেখেন, এখানে শিরোনাম দেওয়া আছে, হেডলাইন দেওয়া আছে। হেডলাইন কি আছে, হোয়াই উই নিড টু প্রোটেক্ট পোলার বিয়ার্স। পোলার বিয়ার্স মানে কি? শ্বেত ভাল্লুক। শ্বেত ভল্লুক বা মেরু ভল্লুক, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, মেরু ভল্লুক এটা হচ্ছে পোলার বিয়ার। আচ্ছা, আমরা যদি একটু খেয়াল করি, হোয়াই মানে কেন, উই মানে আমাদের, নিড মানে প্রয়োজন, টু প্রোটেক্ট প্রতিরোধ করা, বাঁচানো। পোলার বিয়ার্স, পোলার বিয়ারদেরকে কেন আমাদের বাঁচানো উচিত, এটাই তো শিরোনাম নাকি? আমি যদি বলি হোয়াই উই নিড টু প্রোটেক্ট রয়্যাল বেঙ্গল টাইগার, আমাদের কেন রয়্যাল বেঙ্গল টাইগারকে বাঁচানো উচিত, মানে কি রয়্যাল বেঙ্গল টাইগারের উপর কেউ হামলা করছে, আমাদের তাদের থেকে রক্ষা করতে হবে এরকম কিছু? এটার মানেটা কি একটু এক্সপ্লেইন করেন তো। ধরেন আপনি কিছুই জানেন না প্যাসেজের, কোথাও পড়েন নাই, তাহলে এটার বলতে কি বুঝবেন? এটা বলতে মূলত বোঝায় হচ্ছে যাতে এই রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের জন্য, বনভূমির জন্য একটা গুরুত্বপূর্ণ পশু। হ্যাঁ, তার বংশ বনভূমির জন্য বিস্তার গুরুত্বপূর্ণ এবং দিন দিন এটা কমে যাচ্ছে। তো আমাদের আসলে এই কমে যাওয়া থেকে বাঁচাইতে হবে, এটাই তো বিষয় নাকি? জি। জি, গ্রেট। তো আমাদেরকে আহ, আচ্ছা, আমার স্ক্রিন কি শেয়ার হচ্ছে না? জি, আমরা দেখতে পাচ্ছি ভাই। দেখতে পাচ্ছেন? স্ক্রিন জি, দেখতে জি। পাচ্ছি না। আতিক ভাই, মনে হয় কোনো প্রবলেম হচ্ছে আপনার। আই থিঙ্ক আপনার প্রবলেমটা একটু সলভ করে নিতে পারেন, কারণ সবাই তো দেখছে। আপনি লিভ নিয়ে আবার জয়েন করতে পারেন। আমাদের স্ক্রিন শেয়ার হচ্ছে, হ্যাঁ। আচ্ছা, আহ, তাহলে আমরা এটা প্যাসেজের শিরোনামটা পড়লাম, তার মানে আমরা বুঝতেছি যে প্যাসেজের ভিতরে কোন ধরনের ইনফরমেশন থাকতে পারে, তাই না? যে আমরা কিভাবে তাদেরকে বাঁচাইতে পারি, বা তারা আসলে কেন আমাদের জন্য ইম্পর্টেন্ট, জরুরি, এরকম কোন ইনফরমেশন থাকতে পারে। সেক্ষেত্রে এখন আসেন, আমাদের কোশ্চেন প্যাটার্ন হচ্ছে এখানে যেটা দেওয়া আছে, কোশ্চেন 1 to 7, ডু দ্য ফলোইং স্টেটমেন্ট এগ্রি উইথ দ্য ইনফরমেশন গিভেন রিডিং প্যাসেজ 1। রিডিং প্যাসেজ 1 এর এগেনস্টে আপনাকে কিছু কোশ্চেন দেওয়া আছে। এখানে যেমন ট্রু, ফলস এবং নট গিভেন 1 থেকে 7 পর্যন্ত এই কোশ্চেন গুলো আছে। ট্রু মানে কি, ইফ দ্য স্টেটমেন্ট এগ্রিস উইথ দ্য ইনফরমেশন। যদি এখানে এই যে একটা অনেকগুলো স্টেটমেন্ট আছে, 7টা স্টেটমেন্ট দেওয়া আছে, এই 7টা স্টেটমেন্টের ইনফরমেশনের সাথে যদি আপনার প্যাসেজের ইনফরমেশন এগ্রি করে, আই মিন মিলে, তাহলে সেটা কি ট্রু, তাই ট্রু। না? আচ্ছা, একটু আমার সাথে আহ ইয়া করবেন, হেল্প করবেন আপনারা একটু আমার সাথে, কয়েকজন আনমিউট করে রাখেন, যাদের আশেপাশে সাইলেন্ট আছে তারা আনমিউট করে রাখেন। আমাকে হেল্প করবেন, আমার সাথে কমিউনিকেট করবেন, কোঅপারেট করবেন, ঠিক আছে? ওকে, আসেন তাহলে ট্রু কোনটা, কি বললাম, ইফ দ্য স্টেটমেন্ট এগ্রিস উইথ দ্য ইনফরমেশন।
এই ইনফরমেশন, এই স্টেটমেন্টের সাথে যদি আমাদের প্যাসেজের ইনফরমেশনের মিল হয় তাহলে সেটাকে কি বলবো? ট্রু। ট্রু বলবো। ফলস কাকে বলবো? ইফ দ্য স্টেটমেন্ট কন্ট্রাডিক্টস দ্য ইনফরমেশন। কন্ট্রাডিক্ট মানে কি? সাংঘর্ষিক। সাংঘর্ষিক বা বিপরীতার্থক কোনো ইনফরমেশন যদি দেয় তাহলে সেটা কি হবে? ফলস। আর নট গিভেন কোনটা? ইফ দেয়ার ইজ নো ইনফরমেশন, অর্থাৎ এখানে যে স্টেটমেন্টটা আছে সেই স্টেটমেন্টটা যদি আমাদের এই প্যাসেজে না থাকে তাহলে সেটা কি? নট নট গিভেন। গিভেন। ওকে। আচ্ছা, আমি একটু আপনাদেরকে একটা কোশ্চেন করি। কেউ একজন আমাকে বলবেন ইন্ট্রোডিউস ইউর সেলফ, এই কোশ্চেনের অ্যান্সারটি কে দিবেন? তো দেন তো। আচ্ছা, জিয়ান মন্ডল, ক্যান ইউ হিয়ার মি? জিহান মন্ডল, ক্যান ইউ হিয়ার মি ব্রাদার? রাসেল ভাই, রাসেল ভাই আমি আপনাকে শুনতেছি না, সম্ভবত আপনার কোনো প্রবলেম হচ্ছে। আচ্ছা, মিথিলা আপু বলেন, ইন্ট্রোডিউস ইউর সেলফ। Well, thank you, Bhai, for giving this opportunity. Uh, I am Mithila Farjana. My nickname is Mithila. My family, friends, and other person call me as Mithila, and you can also call me as Mithila. Actually, originally, I am basically from Gaibandha. It is the southern part of, it is the northern part of Bangladesh, and currently I am living in Dinajpur for my study purpose. I am a student of Department of Management under Faculty of Business Studies at Haji Muhammad Danis Science and Technology University in Dinajpur. Um, my family consists of 5 members: my father, my mother, and my one brother and sister, and also both they are married. ওকে, থ্যাংক ইউ। And I would like to. আচ্ছা, সো আপনারা সবাই শুনেছেন উনি আপু কোন ধরনের ইনফরমেশন গুলো দিয়েছেন। আচ্ছা, এখন আমি যদি বলি শি ইজ স্টুডেন্ট অফ রাজশাহী ইউনিভার্সিটি, কি হবে? অ্যান্সার কি হবে? ফলস। ফলস। সবাই সবাই আনমিউট করেন, সবাই সবাই বলেন তো কি হবে, সবাই নিজ নিজ ইনফরমেশনটা দেন। ফলস হবে ভাই, ফলস। আচ্ছা, আমি যদি বলি শি বিলংস শি বিলং ফ্রম গাইবান্ধা, অ্যান্সার কি হবে? ট্রু। ট্রু। True. আমি যদি বলি হার ফাদার ইজ এ বিজনেসম্যান, নট ট্রু। গিভেন। কি হবে ভাই? নট গিভেন। কেন? কারণ এই তথ্যটা সম্ভব দেয়। মানে তার বাবা সম্পর্কে বলছে যে আমার ফ্যামিলিতে বাবা আছে বা মা আম্মা আছেন বা অন্যরা আছেন, কিন্তু বাবা কি করেন তার প্রফেশন নিয়ে কোনো ডিসকাশন উনি করেছেন? না, করেননি। এন্ড দ্যাটস ওয়াই ইটস নট গিভেন, যেহেতু এই ইনফরমেশনটা এখানে নাই, ওনার স্টেটমেন্টের মধ্যে আছে নাই। জি না। এরপরে উনি বলছেন যে আই এম ফ্রম গাইবান্ধা, রাইট? সো তাহলে ডেফিনেটলি আমরা যখন বলছি যে শি বিলংস ফ্রম গাইবান্ধা, নাকি সে গাইবান্ধা থেকে আসছে, সো এটা কি ট্রু? ট্রু। True. আচ্ছা, দেন উনি বলছেন যে উনি হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। আমি বলছি না, সে হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ছেন, তাহলে কি? এটা ফলস। False. ডেফিনেটলি ফলস। তার মানে এই যে কন্ট্রাডিক্ট করতেছে, যে উনি একটা বলতেছেন আমি আবার সেটার বিপরীতে আরেকটা বলতেছি, দ্যাটস ওয়াই ইটস ফলস। যখন ইনফরমেশনটা এগ্রি করতেছে যে হ্যাঁ উনি যেটা বলছেন আমিও সেটা বলছি, তাহলে সেটা ট্রু। সংক্ষেপে লেখো এই। যে ইনফরমেশনটা নাই ওনার স্টেটমেন্টে বা এই প্যাসেজের মধ্যে যেটা থাকবে না সেটা কি নট গিভেন। Not নট given. গিভেন। এখন আমাকে বলেন ট্রু ফলস নট গিভেন মানে জাস্ট এটার থিমটা বুঝতে কোনো সমস্যা আছে কিনা কারো? থাকলে বলতে পারেন, আমি না আবার ভাই। জিনিসটা রিপিট করব।
ওকে, সো আপনারা যদি ক্লিয়ারেন্স দেন দেন হচ্ছে আমরা শুরু করব। এই টাইপের কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ আইএলটিএস রিডিং এর জন্য। কেন? আইএলটিএস রিডিং এ ট্রু ফলস নট গিভেন এবং ফিল ইন দা ব্ল্যাঙ্কস, এই দুইটা টাইপের কোশ্চেন সব থেকে ইজিয়েস্ট টাইপ অফ কোশ্চেন প্যাটার্ন। কি বলেছে? ফয়সাল ভাই, হ্যাঁ ফয়সাল ভাই শুনতে পাচ্ছেন? সব থেকে সহজ টাইপের কোশ্চেন প্যাটার্ন কোনটা? ট্রু ট্রু ফলস ফলস নট নট গিভেন গিভেন অ্যান্ড এবং ফিল ইন দা ব্ল্যাঙ্কস। ফিল ইন দ্য আমাদের ছোটবেলায় ভাই একটা আমার একটা স্ট্র্যাটেজি কোশ্চেন ছিল। ছিল, আমি যেটা পারি সেটা কম পড়বো, যেটা কম পারি সেটা বেশি পড়বো, যাতে করে এটা পারি আর কি। বিষয়টা এরকম ছিল না স্ট্র্যাটেজিটা অনেক সময়? আইএলটিএস এর স্ট্র্যাটেজিটা জি জি হচ্ছে ভাই। আপনি যেটা পারেন সেটাতে সময় আরো বেশি দিবেন। আপনার যদি 20টার মধ্যে একটাও ভুল হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সময় দিয়ে দিয়ে আপনার ওই একটাও কনফার্ম করতে হবে, মানে 20টাই যাতে 100% হয়। যেটা আপনি পারেন না সেটা অবশ্যই প্র্যাকটিস করবেন, কিন্তু যেটা পারেন সেটার উপরে বেশি ফোকাস করতে হবে, মানে আপনার স্ট্রং পয়েন্টের দিকে আপনাকে বেশি ফোকাস করতে হবে। ওকে, এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি আইএলটিএস এর জন্য। এখন আসেন, আচ্ছা, জি সাকিব ভাই, ওকে, আমরা যেটা বললাম যে তাহলে আমরা এই ট্রু ফলস এবং নট গিভেন, যেটা ট্রু ফলস নট গিভেনের এই কোশ্চেনটা আমরা খুব বেশি ফোকাস করতে হবে, কারণ দেখা যাবে যে এই তিনটা প্যাসেজ মিলাই যে 40টা কোশ্চেন, 40টা কোশ্চেনের মধ্যে ট্রু ফলস নট গিভেন এবং ফিল ইন দা ব্ল্যাঙ্কস, এই দুইটা টাইপের কোশ্চেনই প্রায় 22, 23 বা 25টা আছে। আপনি যদি ধরেন এখানে 25টার মধ্যে 23টা পেরে যান, আর বাকি যে 15টা আছে 15টার মধ্য থেকে আপনি যদি এবিসিডি সবগুলো বি দেন বা সবগুলো এ দেন বা এমসিকিউ বা অন্য যে কোশ্চেন প্যাটার্ন গুলো আছে, তাও তো 4টা 5টা হবে বা 8টা হবে নাকি? 5টা 7টা হইতে পারে না? জি জি। জি ভাইয়া। তাহলে এখানে 23 আর এদিকে যদি আরো 5 7টা হয় তাহলে 30, আপনার তো ব্যান্ড স্কোর 7 অটোমেটিক উঠে যাবে, তাই না? কিন্তু দেখা যাচ্ছে যে ট্রু ফলস নট গিভেন আপনি পারেন মনে করে যদি মোটেই প্র্যাকটিস না করেন, আবার ওইটা করতে গিয়ে কঠিনটা করতে গিয়ে দেখা গেল যে আলটিমেটলি খুব বেশি ইমপ্রুভ হইলো না, তখন দেখা যাবে যে ব্যান্ড স্কোরটা কমে আসে। ঠিক আছে, ওকে। এখন কথা হচ্ছে এই ট্রু ফলস নট গিভেন আমরা কিভাবে করব, আরেকটু ক্লিয়ার হই। সাকিব ভাই, ট্রু বলতে কি বোঝায় বলেন তো? ট্রু বলতে আপনি কি বুঝছেন একটু কাইন্ডলি শেয়ার করবেন। ট্রু মানে যেটা আসলে জানি, মানে এটা যেটা দেওয়া আছে এবং প্রশ্নও সেটা দেওয়া আছে, দুটাই গ্রেট। মিলে। মানে প্রশ্ন ফলস বলতে কি বুঝতেছেন? false বলতে হচ্ছে যে আহ, এক কথায় ধরেন উল্টা বলা আর কি। হ্যাঁ, গ্রেট। কন্ট্রাডিক্ট করা, তাই না? আমি বলছি আমার নাম জি, রহিম, আপনি বলছেন যে না আমাদের যে ক্লাস নাই তার নাম করিম। বুঝছেন কিনা? সহজ গিভেনটা কথাই, একটু মানে আমি একটা স্টেটমেন্ট দিচ্ছি, আপনি এটার বিপরীতে ফলস স্টেটমেন্ট হবে না, দিন। ফলস আর নট গিভেন দুটো একটু মানে ইয়ে হয়ে আচ্ছা, যায়। হ্যাঁ, এবং নট গিভেনটা হচ্ছে ওই যে যেমন আপু যে ইনফরমেশন গুলো দিচ্ছেন উনি কি কি বলেছেন, ধরেন আমি যদি শুরুতেই বলি যে উনি ওনার ইন্ট্রোডাকশনটা দিয়েছেন যে ওনার নাম মিথিলা ফারজানা, দেন উনি গাইবান্ধা থেকে আসছেন, ওনার বাসা গাইবান্ধা, তো উনি এখন পড়াশোনা করতেছেন কোথায়? হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, এবং উনার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। অ্যান্ড দেন উনি ইনফরমেশন দিলেন যে there are 5 members in my family, my father, mother and my 3 siblings, রাইট? আচ্ছা, তো তাহলে এই ছোট্ট ইনফরমেশনের মধ্যে উনি কি কোথাও ওনার বাবার প্রফেশন নিয়ে কোনো কথা বলছেন? না, বলেননি। তাহলে যেটা নিয়ে আসলে কোনো ডিসকাশনই নাই প্যাসেজে, সেটা নিয়ে যদি কোন স্টেটমেন্ট থাকে, এখানে যদি একটা স্টেটমেন্ট থাকে, ধরেন এখানে দেওয়া আছে যে তার বাবার প্রফেশন, হি ইজ এ বিজনেসম্যান, বা মিথিলা ফারজানাস ফাদার ইজ এ বিজনেসম্যান, তাহলে কি হবে আপনার অ্যান্সারটা? নট নট গিভেন। গিভেন। কিন্তু যদি ধরেন উনি বললো যে আমার বাবা বিজনেসম্যান, কিন্তু এখানে দেওয়া আছে যে ওনার বাবা টিচার, তাহলে কি হবে? ফলস। False. ফলস। আর উনি একটা স্টেটমেন্ট দিলেন, আপনি এটার মানে কন্ট্রাডিক্টরি আরেকটা ইনফরমেশন দিলেন, তাহলে এটা কন্ট্রাডিক্ট করলো। ভাই আমি কি বুঝাইতে পারছি সাকিব ভাই? জি
ওকে। আর বাকিটা ইনশাল্লাহ একটু জাস্ট আমরা সরাসরি প্র্যাকটিসটা করলে আর একটু ক্লিয়ার হবে। ওকে ওকে। সো আমাদের এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে শুরুতেই যেটা করতে হবে আমাদের আহ, এই যে কোশ্চেন পড়ে যেতে হবে। কি করতে হবে? কোশ্চেন পড়ে যেতে হবে। এন্ড কোশ্চেন পড়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের এট এ টাইমে দুইটা করে কোশ্চেন পড়তে হবে। দুইটা কেন পড়তে হবে? কারণ ধরেন এক নাম্বারটা যদি নট গিভেন হয় তাহলে তো এটা ইনফরমেশন প্যাসেজে থাকবে না, তাই না? তো আপনি সমগ্র প্যাসেজ জি পড়ে জি ফেলতেছেন, এক নম্বরে ইনফরমেশন পাইতেছেন না, তাহলে তো পুরো প্যাসেজ একবার পড়া হয়ে যাবে শুধু একটা কোশ্চেন খুঁজতে গিয়ে, তাহলে কি সময় থাকবো? না না সময় সময় থাকবে না। দেখেন এখানে তারা সুন্দর করে একটা বলছে, কথা বলছে দেখেন শুরুতেই, এই যে ইউ শুড স্পেন্ড অ্যাবাউট 20 মিনিটস অন কোশ্চেন 1 to 13, মানে কি 1 থেকে 13, অর্থাৎ এক নাম্বার প্যাসেজ পড়তে, রিডিং প্যাসেজ 1 এর পেছনে আপনাকে সময় দিয়েছে তারা কত সময়? 20 মিনিট, 20। 20 মিনিটস, তাই না? তবে এই টাইম ডিস্ট্রিবিউশনটা আমরা একটু ভ্যারি করে এটা একটু ক্লিয়ার করি। প্যাসেজ ওয়ানটা তুলনামূলকভাবে একটু ইজি, সহজ। প্যাসেজ ওয়ানের কোশ্চেন গুলা খুঁজে পাওয়াটা সহজ। প্যাসেজ টুটা একটু টাফ, প্যাসেজ থ্রিটা আরেকটু টাফ। আমরা যেরকম করতাম খেয়াল আছে, আনসিন প্যাসেজ গুলা কি একটু কঠিন হইতো না? জি 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 খেয়াল ভাই। আছে কিনা? জি ভাই। হ্যাঁ, ওইখানে কঠিন হইতো কেন? দেখা যায় যে ওখানে সাইন্টিফিক কোনো প্যাসেজ দিয়ে দিছে বা সাইন্টিফিক কোনো ইনফরমেশন দিছে যেটা আসলে আহ, আমাদের জন্য খুব একটা পরিচিত না। আর সিন কম্প্রিহেনশন যে প্যাসেজটা ছিল এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে দেখা গেছে যে কি তারা একটা গল্প দিছে, কোনো ব্যক্তির জীবনী দিয়েছে, এরকম প্যাসেজ দিত, যার কারণে আমরা সেই প্যাসেজের অ্যান্সার গুলো সহজে খুঁজে পাইতাম, তাই না? আচ্ছা, এই জি ভাই। কারণে আমরা এখানে টাইম ডিস্ট্রিবিউশনটা এইভাবে বলেছি যে আপনি প্যাসেজ ওয়ান এর জন্য সময় দিবেন 15 থেকে 17 মিনিট। এখানে আপনি 3 থেকে 5 মিনিট সেভ করবেন, কারণ এখানে যেহেতু সময় আপনি কম পান, মানে এই সহজে এটা করতে পারেন, দ্যাটস এই সময়টা এখানে কম রাখবেন। প্যাসেজ টুতে আপনি 20 মিনিট সময় দিবেন। প্যাসেজ থ্রিতে আপনি 23 থেকে 25 মিনিট, অর্থাৎ আপনি প্যাসেজ ওয়ানে যদি 3 মিনিট সেভ করতে পারেন তাহলে প্যাসেজ থ্রিতে আপনি 23 মিনিট পাবেন। যদি 5 মিনিট সেভ করতে পারেন প্যাসেজ ওয়ানে তাহলে ওখানে আপনি 25 মিনিট সময় পাবেন। তো এইভাবে করে একটু ভাগ করে নিয়ে, এখন কথা হচ্ছে আপনি আজকে যখন ফার্স্ট প্র্যাকটিস করবেন এই সময়টা কি এখন থেকেই করবেন এই টাইম মেনটেন? না, এখনই করা লাগবে না। আপনি এটা তো আপনার এক্সামের জন্য, আপনি এক্সাম দিবেন আরো 3 মাস 4 মাস পরে। সো এই 3 4 মাসের মধ্যে আপনি এখনই যদি টাইম নিয়ে চিন্তা করেন তাইলে কিন্তু কোশ্চেন অ্যাকুরেসি হবে না, অ্যান্সারটা আপনি ফাইন্ড আউট করতে পারবেন না। শুরুতে যেটা করতে হবে আপনাকে 100% অ্যাকিউরেসির দিকে ফোকাস করতে হবে, একদম ফোকাস করতে হবে 100% অ্যাকিউরেসি। মানে একটা প্যাসেজের পেছনে যদি আপনার 2 ঘন্টা লাগে 13টা কোশ্চেন সলভ করতে, নো প্রবলেম, সেটাই করেন, কিন্তু 13টাই কারেক্ট হইতে হবে। বিষয়টা এরকম, 13টাই কারেক্ট হইতে হবে। এই কারণে আপনি এখানে 2 ঘন্টা লাগলে 2 ঘন্টা দেন। শুরুতে আমাদের কোশ্চেনটা অ্যাকুরেসি কনফার্ম করতে হবে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। দেন আসেন, আমরা বলছিলাম যে এট এ টাইমে দুইটা করে পড়ে যাওয়া। তাহলে আমরা 1 নাম্বার কোশ্চেনটা যদি একটু পড়ি, কি বলা আছে? পোলার বিয়ার, মেরু ভাল্লুক, সাফার ফ্রম ভেরিয়াস হেলথ প্রবলেমস, মানে কি সাফার মানে আক্রান্ত হয়, ফ্রম ভেরিয়াস হেলথ প্রবলেম নানা ধরনের শারীরিক জটিলতায়, ডিউ মানে কারণে, টু দ্য বিল্ড আপ বেড়ে যাওয়ার, অফ ফ্যাট চর্বি, আন্ডার নিচে, দেয়ার স্কিন তাদের স্কিনের নিচে চর্বি বেড়ে যাওয়ার কারণে পোলার বিয়াররা নানা ধরনের রোগে আক্রান্ত হয়। ক্লিয়ার? কোশ্চেনটা ক্লিয়ার ভাই? কারো ক্লিয়ার না হইলে বলেন। জি ভাই। ভাই কোশ্চেনটা কি আমি ক্লিয়ার করতে পারছি? জি ভাই। পোলার বিয়ার্স সাফার ফ্রম, পোলার বিয়াররা আক্রান্ত হয় ভেরিয়াস হেলথ প্রবলেমস নানা ধরনের শারীরিক জটিলতায়, কিসের কারণে? ডিউ কারণে, টু বিল্ড আপ বেড়ে যাওয়ার, অফ ফ্যাট চর্বি, আন্ডার নিচে, দেয়ার স্কিন তাদের স্কিনের নিচে চর্বি বেড়ে যাওয়ার কারণে পোলার বিয়াররা নানা ধরনের রোগে আক্রান্ত হয়। এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন, দ্য স্টাডি ডান, একটা স্টাডি করা হয়েছে বাই দ্বারা লিও,
লিও হচ্ছে একজন ব্যক্তি অ্যান্ড হিজ কলিগস, এবং তার কলিগরা মিলে একটা স্টাডি করেছে কিসের উপরে? কম্পেয়ার, তারা তুলনা করেছে ডিফারেন্ট গ্রুপস, নানা ধরনের গ্রুপ অফ পোলার বিয়ার, পোলার বিয়ারের নানা ধরনের গ্রুপ নিয়ে তারা তুলনা করেছে। তাদের স্টাডির বিষয় কি ভাই বলেন তো একটু। পোলার বিয়ারের আচ্ছা, এখানে একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে তারা ডিফারেন্ট কিন্তু টাইপস অফ। পোলার বিয়ারের বিভিন্ন ধরনের গ্রুপ নিয়ে কম্পেয়ার করেছে, তারা কিন্তু বিয়ারের বিভিন্ন গ্রুপ নিয়ে কম্পেয়ার করে নাই। খেয়াল করেন একটু, পোলার বিয়ার এক ধরনের কি ভল্লুক নাকি? এই মেরু ভল্লুকের বিভিন্ন গ্রুপ নিয়ে ডিসকাশন করেছে। আমি যদি একটু এক্সাম্পল দিই, দেখেন হিন্দু, মুসলিম, খ্রিস্টান অনেকগুলো ধর্ম আছে। এখন হিন্দু ধর্মের অনেকগুলো গ্রুপ আছে না, চারটা স্টেপে ওদের ধর্মে বিবেচনা করা হয় না মানুষদেরকে? গ্রুপ কয়টা জি হিন্দু জি ধর্মে? চারটা ভাই, চারটা। কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তাই না? এখন আমি যদি বলি যে সে হিন্দু ধর্মের গ্রুপগুলা বা তাদের শ্রেণী বিভেদ নিয়ে ডিসকাশন করছে, এটা একটা জিনিস। আর একটা হচ্ছে কেউ বলা হয় যদি বিভিন্ন ধর্ম নিয়ে কেউ গবেষণা করছে, দুইটা দুই জিনিস কিনা? জি। খেয়াল করবেন, তারা তাদের স্টাডির বিষয় হচ্ছে পোলার বিয়ারের বিভিন্ন গ্রুপ নিয়ে, বিয়ারের কোনো বিভিন্ন গ্রুপ না কিন্তু, হ্যাঁ, এটা একটু খেয়াল রাখতে হবে। জি জি জি। ওকে, আমরা তাহলে প্যাসেজে যাই, দেখি শুরুতে আমরা এটা খুঁজবো, 1 নাম্বার কোশ্চেনটা খুঁজবো। আমরা যদি 1 নাম্বার খুঁজতে খুঁজতে 2 নাম্বার পেয়ে যাই, তা যদি 1 নাম্বার আমরা না পাই তাহলে বুঝে যাব যে 1 নাম্বারটা কি নট গিভেন। নট গিভেন। কি নট গিভেন। এখন কথা হচ্ছে যেহেতু এটা 1 নাম্বার কোশ্চেন থেকে আমরা খুঁজতেছি, একদম শুরুতে ফার্স্ট আমরা 1 নাম্বার কোশ্চেনটা পাবো। আইএলস এর একটা ধর্ম হচ্ছে তারা অলওয়েজ সিকোয়েন্স মেনটেন করে। কি মেনটেন করে? সিকোয়েন্স মেনটেন করে। সিকোয়েন্স। সিকোয়েন্স। সেটা কেমন? 1 নাম্বার কোশ্চেনটা যদি আপনি ফার্স্ট প্যাসেজে পান, আপ- নিশ্চিত থাকবেন 2 নাম্বার প্যাসেজটা, মানে 2 নাম্বার কোশ্চেনটা আপনি সেকেন্ড প্যাসেজ অথবা থার্ড প্যাসেজে পাবেন। 1 নাম্বারটা যদি আপনি 2 নাম্বার প্যাসেজে পান, 1 নাম্বার কোশ্চেন, তাইলে 2 নাম্বার কোশ্চেনটা আপনি ডেফিনেটলি থার্ড বা ফোর্থ প্যাসেজে পাবেন, কোনোভাবেই 1 নাম্বার প্যাসেজে পাইবেন না। মানে এইটা যদি আপনি ফার্স্ট কোশ্চেনটা এখানে পান, এই যে 2 নাম্বার প্যাসেজে প্যারাতে, তাহলে 2 নাম্বার কোশ্চেনটা কোনোভাবে তার আগে পাবেন না, অবশ্যই তার পরে পাবেন। আমার এই মানে এই কথাটা বুঝতে কারো সমস্যা হয়েছে কিনা বলেন, শুধু এই কথাটা। না না। ক্লিয়ার ভাই? জি যদি ভাই, এমন ক্লিয়ার। হয় 1 নাম্বার কোশ্চেনটা এই যে ফার্স্ট লাইনে আছে, 2 নাম্বার কোশ্চেনটা অবশ্যই সেকেন্ড লাইনে থাকবে, বা 2 নাম্বার কোশ্চেন যদি 1 নাম্বার কোশ্চেন যদি সেকেন্ড লাইনে থাকে, 3 নাম্বার মানে 2 নাম্বার যে কোশ্চেনটা সেটা অবশ্যই থার্ড লাইনে থাকবে বা ফোর্থ লাইনে বা পরে থাকবে, কোনোভাবেই উপরে থাকবে না। ঠিক আছে? যেহেতু আমরা 1 নাম্বার কোশ্চেন খুঁজবো, সো আমরা একদম প্যাসেজের শুরু থেকে পড়া শুরু করবো। ওকে, তাহলে 1 নাম্বার ছিল যে তাদের শরীরের স্কিনের নিচে চর্বি বেড়ে যাওয়ার কারণে তাদের কোনো শারীরিক কোনো জটিলতা বা সমস্যা হয় কিনা আমরা সেটা খুঁজবো। হ্যাঁ, তো আমরা পড়া শুরু করি। পোলার বিয়ার্স আর বিং ইনক্রিজিংলি থ্রিটেন্ড বাই দ্য ইফেক্টস অফ ক্লাইমেট চেঞ্জ। পোলার বিয়াররা হুম। দিন দিন তারা অনেক ঝুঁকির মুখে পড়তেছে, কিসের কারণে? ক্লাইমেট চেঞ্জের কারণে। বাট কিন্তু দেয়ার ডিসঅ্যাপিয়ারেন্স কুড হ্যাভ ফার রিচিং কনসিকুয়েন্সেস। তাদের এই যে দিন দিন তারা কমে যাচ্ছে, মানে এই তাদের পরিমাণ বা সংখ্যা কমে যাচ্ছে, এটা একটা সুদূর প্রসারী প্রভাব রয়েছে। এরপরে কি বলছে? দে আর ইউনিকলি অ্যাডাপ্টেড, তারা চমৎকার ভাবে মানিয়ে নিয়েছে। অ্যাডাপ্ট মানে কি? মানে কি? খাপ খাইয়ে মানিয়ে নেয়া। নেয়া। হ্যাঁ, মানিয়ে নেওয়া বা খাপ খাইয়ে নেওয়া, তাই না? টু দ্য এক্সট্রিম কন্ডিশন, সব থেকে খারাপ পরিবেশের মধ্যে, কন্ডিশনের মধ্যে, অফ দ্য আর্কটিক সার্কেল, আর্কটিক সার্কেলের মতো খুবই বৈরী পরিবেশে
বৈরী পরিস্থিতির মধ্যেও নিজেদেরকে খাপ খাইয়ে নিয়েছে। হোয়ার টেম্পারেচার ক্যান রেজ 40 - 40 ডিগ্রি সেলসিয়াস, যেখানে তাপমাত্রা হুম নেমে যায় কোথায়, -40 ডিগ্রিতে পর্যন্ত নেমে জি যায়। ওয়ান রিজন ফর দিস ইজ দ্যাট, একটা কারণে এটা হয়, দে হ্যাভ আপ টু 11 সেন্টিমিটার অফ ফ্যাট, তাদের 11 সেন্টিমিটার পর্যন্ত ফ্যাট হুম আছে আন্ডারনিথ দেয়ার স্কিন। কোথায়? স্ক্রিনের নিচে। তাদের স্কিনের নিচে। দেখেন, স্কিন নিয়ে ডিসকাশন শুরু হয়ে গেছে এবং ফ্যাট নিয়ে ডিসকাশন শুরু হয়ে গেছে। সো উই হ্যাভ টু বি মোর কনসিয়াস ফ্রম হিয়ার। দেন আসেন, হিউম্যানস উইথ কম্পারেটিভ লেভেলস অফ অ্যাডিপাস টিস্যু। এই লেভেলের অ্যাডিপাস টিস্যু যদি হিউম্যান শরীরে থাকতো, মানব শরীরে থাকতো, উড বি কনসিডার্ড, তাদের কি হইতো, ওবস, অ্যান্ড উড বি লাইকলি টু সাফার ফ্রম ডায়াবেটিস এন্ড হার্ট ডিজিজ। এই লেভেলের অ্যাডিপাস টিস্যু মানে এই লেভেলের ফ্যাট যদি মানুষের শরীরে থাকতো, তাহলে মানুষে কিসে আক্রান্ত হইতো, ওবস এর মতো সমস্যা এবং হার্ট ডিজিজ বা ডায়াবেটিস এর মতো প্রবলেমে ভুগতো বা আক্রান্ত হইতো। ক্লিয়ার ভাই? জি ইয়েট, যদিও দ্য পোলার বিয়ার এক্সপেরিয়েন্সেস নো সাচ কনসিকুয়েন্সেস, পোলার বিয়ারের এই ধরনের কোনো অভিজ্ঞতা নাই বা এই ধরনের কোনো সমস্যা হয় না। জি কি জি হবে ভাই? নাই, ফলস। ফলস হবে। কেন, একটু এক্সপ্লেইন করেন। এখানে আসলে বেয়াররা আসলে কোনো প্রবলেম ফেস করছে না, এটা যদি মানুষের হতো তাহলে মানুষ এটা প্রবলেম ফেস করতো। হ্যাঁ, মানে বিয়ারের শরীরে তাদের স্কিনের নিচে 11 সেন্টিমিটার পর্যন্ত কি ফ্যাট জমা হয়, কিন্তু এই ফ্যাটে আসলে তাদের কোনো সমস্যা হয় না। কিন্তু এই লেভেলের ফ্যাট যদি মানুষের শরীরে থাকতো, তাহলে সেই শরীরে ডায়াবেটিস এবং হার্ট ডিজিজের মতো সমস্যা হইতো। বলছে যে কিন্তু ইয়েট, যদিও দা পোলার বিয়ার এক্সপেরিয়েন্স নো সাচ কনসিকুয়েন্সেস, এই ধরনের কোনো সমস্যা কার হয় না, পোলার বিয়ারের হয় না। পোলার বিয়ারের হয় না, হয় না, তাহলে কি হবে এটা? ফলস ফলস হবে। হবে। আমাদের কেন ফলস হবে দেখেন, এখানে আসেন। পোলার বিয়ার সাফার্স ফ্রম ভেরিয়াস হেলথ প্রবলেম ডিউ টু দ্য বিল্ড আপ ফ্যাট আন্ডার দেয়ার স্কিন, তাদের স্কিনের নিচে যে ফ্যাট জমার কারণে তারা নানা ধরনের রোগে আক্রান্ত হয়। কিন্তু আমাদের প্যাসেজে কি কন্ট্রাডিক্টরি ইনফরমেশন দিছে না, বিপরীত ইনফরমেশন দিচ্ছে যে তাদের জি কোনো জি সমস্যাই হয় না, এরকম জি দিছে নি? জি জি জি। জি জি হাজরিন আপু, আপনি কি বুঝতে পারছেন? আপু একটু বলেন তো, একটু রেসপন্স করেন। হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। সাকিব ভাই বুঝছেন? সাকিব ভাই কোশ্চেনটা বুঝতে পারছেন? ভাই আমি একটু আসলে একটু একটু কাজে বিজি ছিলাম আমি। সমস্যা নেই, কন্টিনিউ করেন। আচ্ছা, ওকে। আচ্ছা, নেক্সট আসেন, দ্য স্টাডি ডান, একটা স্টাডি করা হয়েছে বাই লিও অ্যান্ড হিজ কলিগস কম্পারিং ডিফারেন্ট গ্রুপস অফ পোলার বিয়ার। পোলার বিয়ারের বিভিন্ন গ্রুপ নিয়ে তারা একটা স্টাডি করছে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমরা অলরেডি একবার পড়েছি। থার্ড নাম্বারটা পড়ে যাই। লিও অ্যান্ড কলিগস ওয়ার দ্য ফার্স্ট রিসার্চার্স, তারাই হচ্ছে কি প্রথম রিসার্চার টু কম্পেয়ার, যারা কম্পেয়ার করেছে পোলার ফার্স্ট বিয়ার্স রিসার্চ। অ্যান্ড ব্রাউন বিয়ার্স। পোলার বিয়ার এবং ব্রাউন বিয়ারের মধ্যে কম্পেয়ার করেছে জেনেটিক্যালি। কিসের ভিত্তিতে? জেনেটিক্স এর ভিত্তিতে, অর্থাৎ জেনেটিক্যালি কম্পেয়ার করেছে কার মধ্যে, পোলার বিয়ার এবং ব্রাউন বিয়ারের মধ্যে, এবং তারাই হচ্ছে ফার্স্ট রিসার্চার। যদি বলা হয় তারা সেকেন্ড রিসার্চার, তাহলে অ্যান্সারটা কি হবে? ফলস। ফলস হবে। যদি বলা হয় রিসার্চটা তারাই শুরু করেছে, তাহলে অ্যান্সার কি হবে? ট্রু। তারাই। ট্রু। যদি ফার্স্ট নাকি সেকেন্ড নাকি থার্ড কোনো ইনফরমেশনই যদি না ফার্স্ট। দেওয়া হয় এরকম সংক্রান্ত, সেক্ষেত্রে কি হবে? নট গিভেন। নট গিভেন। ভেরি সিম্পল। আমরা আসি, প্যাসেজে যাই। তাহলে যেহেতু আমরা প্রথম কোশ্চেনটা এই যে এখানে পেয়েছি একদম ফার্স্ট প্যারাতে, তাই না? সো সেকেন্ড, আমরা সেকেন্ড প্যারা শুরু করব সেকেন্ড কোশ্চেনের জন্য। আর 2014 স্টাডি বাই শিপিং লিও, ওই যে আমরা লিও পড়লাম যে তার পুরো নাম শিপিং লিও। শিপিং লিও এবং তার কলিগসরা একটা স্টাডি করেছে, শেডস লাইট অন হিজ মিস্ট্রি, এবং তারা একটা মিস্ট্রিকে উন্মোচন করেছে।
দে কম্পেয়ার, তারা তুলনা করেছে দ্য জেনেটিক স্ট্রাকচার, কিসের, জেনেটিক স্ট্রাকচারের উপর তুলনা করেছে অফ পোলার বিয়ার্স, পোলার বিয়ারের, উইথ দ্যাট অফ দেয়ার ক্লোজেস্ট রিলেটিভস ফ্রম এ ওয়ার্মার ক্লাইমেট। পোলার বিয়ারের সাথে জেনেটিক স্ট্রাকচারের তুলনা করেছে কার, বলছে তার সব থেকে ক্লোজেস্ট রিলেটিভস যারা ওয়ার্মার ক্লাইমেটে থাকে। কোথায় কোথায় বসবাস করে তারা? ওয়ার্মার, গরম অঞ্চলে ওয়ার্মার ওয়ার্ম ক্লাইমেট। দা ব্রাউন warmer বিয়ার্স। climate. তারা হচ্ছে, আরেকটা হচ্ছে কি, তারা হচ্ছে ব্রাউন বিয়ার্স। তার মানে ব্রাউন বিয়ার্স এবং পোলার বিয়ার্স এর মধ্যে তারা কম্পেয়ার করেছে, তাদের স্টাডির টপিক ছিল। এখন বলেন তো ভাই অ্যান্সারটা কি? ট্রু। ভাই অ্যান্সার কি হবে? অন্য কেউ বলেন। ট্রু কেন? তো ফলস মনে হচ্ছে ভাই, ফলস কেন? কারণ ব্রাউন বিয়ার্সের না, ওরা হচ্ছে, সরি, পোলার বিয়ার্সের না, ব্রাউন বিয়ার্স এবং পোলার বিয়ার্সের মধ্যে কম্পেয়ার হয়ে গেল। হ্যাঁ, ব্রাউন বিয়ার্স একটা প্রজাতি, পোলার বিয়ার আর একটা প্রজাতি, তাই না? জি, ভুলে থেকে দুইটা প্রজাতির জেনেটিক স্ট্রাকচার নিয়ে কথা বলেছে, নট দ্য অ্যাবাউট ডিফারেন্ট গ্রুপস অফ পোলার বিয়ার্স। পোলার বিয়ারের বিভিন্ন গ্রুপ নিয়ে তারা ডিসকাশন করেনি, কম্পেয়ার করেনি, বরং আলাদা দুইটা বিয়ার, একটা হচ্ছে পোলার বিয়ার আর একটা কি, ব্রাউন বিয়ার। ব্রাউন বিয়ার। Brown bear. এইটা আমি সতর্ক করেছিলাম এই কারণে, এই ধরনের কনফিউশন থাকতে পারে, যার কারণে আমি শুরুতেই সতর্ক করেছিলাম যে এরকম কোনো ভেরিয়েশন কিন্তু হইতে পারে। ঠিক আছে, তাহলে এটা কি হবে? False হবে। ফলস হবে। ওকে, তো আমরা 3 নম্বরটা পড়েছি অলরেডি, যে তারাই মূলত প্রথম রিসার্চার ছিল ব্রাউন বেয়ার এবং পোলার বিয়ারের জেনেটিক্যালি স্টাডি করা নিয়ে। 4 নম্বরটা পড়ে যাই, পোলার বিয়ার্স আর অ্যাবেল, পোলার বিয়াররা কি সক্ষম, টু কন্ট্রোল, নিয়ন্ত্রণ করতে, দেয়ার লেভেলস অফ ব্যাড কোলেস্টেরল বাই জেনেটিক মিনস, তাদের শরীরে যে ব্যাড কোলেস্টেরল গুলো আছে এইগুলা তারা কন্ট্রোল করতে সক্ষম বাই জেনেটিক মিনস, তাদের জেনেটিক প্রভাবের দ্বারা বা জেনেটিক কোন বৈশিষ্ট্যের কারণে তারা ব্যাড কোলেস্টেরল তাদের শরীরে যেগুলো আছে সেগুলোকে কি করতে পারে, কন্ট্রোল কন্ট্রোল করতে করতে পারে। পারে। ওকে, আমরা চলে যাই প্যাসেজে। আমরা নেক্সট, মানে আগের কোশ্চেনটা কোথায় পেয়েছি, এই যে ব্রাউন বিয়ার্স, তাই না? সেকেন্ড প্যারার সেকেন্ড লাইন শেষ করেছি, তাই না? থার্ড লাইনে চলে যাই, দিস অ্যালাউড দেম টু ডিটারমাইন দ্য জিনস, এই যে স্ট্যাক মানে গবেষণা করেছে করে ফাইনালি যেটা আসছে যে দিস অ্যালাউড দেম, এটা তাদেরকে অ্যালাউ করছে টু ডিটারমাইন, নির্দিষ্ট করতে, দ্য জিনস দ্যাট হ্যাভ অ্যালাউড পোলার বিয়ার্স টু সার্ভাইভ ইন ওয়ান অফ দ্য টাফেস্ট এনভায়রনমেন্ট অন আর্থ। বলছে তাদের এই যে জেনেটিক বৈশিষ্ট্য থাকার কারণে মূলত তারা কি হয়েছে, এত টাফেস্ট পরিবেশে, ক্লাইমেটে, এনভায়রনমেন্টে তারা পৃথিবীতে টিকে আছে। ওকে, লিও অ্যান্ড হিজ কলিগস ফাউন্ড, তারা পেয়েছে, যে লিও এবং তার কলিগ তারা ফাউন্ড খুঁজে পেয়েছে, দ্য পোলার বিয়ার্স হ্যাড এ জিন, একটা জিন তাদের শরীরে আছে, নোন অ্যাজ এপিওবি, এপিওবি একটা নামক একটা জিন আছে তাদের শরীরে, হুইচ রিডিউসেস, যেটা কমিয়ে রাখে, লেভেলস অফ লো ডেনসিটি লিপোপ্রোটিনস বা এলডিএলস, কিসের, কি কমিয়ে রাখে, এলডিএলস বা লো ডেনসিটি লিপোপ্রোটিনস এর পরিমাণটা কমিয়ে রাখে। এই এলডিএসটা কি, ফর্ম অফ ব্যাড কোলেস্টেরল, এক ধরনের ব্যাড কোলেস্টেরল। দেখেন 4 নম্বর কোশ্চেনের ইনফরমেশন আসছে না এখানে ভাই, জি, জি, জি। জি ভাই। এটা কি ব্যাড কোলেস্টেরল না? 4 নম্বর। হ্যাঁ, এটা জি, কি, জি, পোলার বিয়ার্স আর এবল টু কন্ট্রোল দেয়ার লেভেল অফ ব্যাড কোলেস্টেরল বাই জেনেটিক মিনস, তাদের জেনেটিক মিনস এর মাধ্যমে তাদের লেভেলটাকে, এই যে ব্যাড কোলেস্টেরল লেভেলটাকে তারা কন্ট্রোল করতে পারে, রিডিউস করে রাখতে পারে। তাহলে এই যে দেখেন এই লাইন থেকে তো 4 নম্বরের অ্যান্সার দেওয়া শুরু করছে নাকি? জি। জি। তাহলে 3 নম্বরটা কই? নট নম্বরটা গিভেন। নাই, এই যে 2 নট নাম্বার গিভেন। আর 4 নম্বরের মাঝামাঝি তো 3 নাম্বার থাকার কথা নাকি? কিন্তু এই লাইনে জি। কি জি। কোথাও এটা ডিসকাশন হয়েছে যে তারাই প্রথম রিসার্চার নাকি সেকেন্ড নাকি লাস্ট রিসার্চার, কোনো ডিসকাশন আছে? না ভাই, এরকম কোনো নাই। তাহলে কি হবে এটা? নট নট গিভেন। গিভেন। কি হবে? নট। 3 নম্বর নট গিভেন। 4 নম্বরে আসেন, তাহলে 4 নম্বরে আমরা দেখলাম যে তাদের শরীরে যে ব্যাড কোলেস্ট্রলটা হয় এটা মূলত তারা জেনেটিক বৈশিষ্ট্যের কারণে এই ব্যাড কোলেস্ট্রল তাকে কি করতে পারে,
রিডিউস করতে পারে বা কন্ট্রোল কন্ট্রোল করতে করতে পারে। পারে, রাইট? কন্ট্রোল। এখন আসেন, এখানে কি বলছে, লিও অ্যান্ড হিজ কলিগস ফাউন্ড পোলার বিয়ার হ্যাড এ জিন, তারা খুঁজে পেয়েছে যে তাদের শরীরে একটা জিন আছে, যে জিনটার নাম কি? এপিওবি। হ্যাঁ, এপিওভি, হুইচ রিডিউসেস, যেটা কমিয়ে রাখে লেভেলস অফ লো ডেনসিটি লিপোপ্রোটিনস। কিসের লেভেল? এলডিএলস বা লো ডেনসিটি লিপোপ্রোটিনস। এটা কি? এলডিএলটা কি? এটা হচ্ছে ব্যাড কোলেস্টেরল। তারা তাহলে ব্যাড কোলেস্টেরলটাকে এই জিনের মাধ্যমে কমিয়ে রাখে। তাদের শরীরে যে জিন মানে কিন্তু জেনেটিক প্রভাব যেটা বলি আর কি, এই জেনেটিক প্রভাবের মাধ্যমে কি করে? কমিয়ে রাখে। ঠিক আছে কমিয়ে কিনা? রাখে। এখানেও কি একই ইনফরমেশন জি দিচ্ছে? দেখেন তো, polar bears are able to control their levels of bad cholesterol by genetic means. জি কি জি হয়? ভাই, কি হবে? ট্রু। 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 ওকে, তাহলে 4 নাম্বার ক্লিয়ার। জি ভাই। জি 5 নাম্বার আসেন, পোলার বিয়ার্স, সরি ফিমেল পোলার বিয়ার্স কি বলছে? নারী ফিমেল মেল পোলার হয়। বিয়ার। ফিমেল পোলার বিয়ার্স আর অ্যাবেল, তারা সক্ষম টু সার্ভাইভ, বেঁচে থাকতে, ফর অ্যাবাউট 6 মান্থস, কতদিন? 6 মাস, 6 6 মাস। মাস কেন? উইদাউট ফুড, খাবার ছাড়া, তাই না? আচ্ছা, এখানকার জি এই সেন্টেন্সের গুরুত্বপূর্ণ ওয়ার্ড কোনটা বলেন তো? গুরুত্বপূর্ণ বিষয় কোনটা? ফিমেল 6 পোলার মান্থ। বিয়ার। ফিমেল পোলার বিয়ার। এই যে দেখেন, এতক্ষণ আমরা শুধু বিয়ার নিয়ে ডিসকাশন করেছি। একটা হচ্ছে ফিমেল পোলার বিয়ার, আর একটা হচ্ছে তারা খাবার ছাড়া বেঁচে থাকে। এটাই তো নাকি ভাই? 6 মাস পর্যন্ত খাবার ছাড়া বেঁচে থাকে, এটাই তো ইম্পর্টেন্ট বিষয় নাকি? জি এখন কথা হচ্ছে, আমরা ফিমেল পোলার বিয়ারটা যতক্ষণ পর্যন্ত না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা পড়তে থাকবো। ওকে ভাই? নিচে ফিমেল পোলার আচ্ছা, এরপরে পড়েন, দেখেন, in human mutations of this gene are associated with increased risk of heart disease. Polar bears may therefore be an important study model to understand heart disease in humans. পোলার, যতক্ষণ ফিমেল পোলার বেয়ার না পাবো ততক্ষণ পড়তে থাকবো। ফিমেল পোলার বেয়ার পাওয়ার পরে তারপরে আমরা খুঁজবো। দেখি, the genome of the polar bear may also provide the solution for another condition on that particularly affects our older generation and এটার মাঝামাঝি আছে। osteoporosis. This is a disease where bones show reduced density, usually caused by insufficient exercise, reduced calcium intake, or food starvation. Bone tissue is constantly being remodeled, meaning that bone is added or removed depending on nutrient availability and the stress that the bone is under. Female polar bears, পেয়েছেন ফিমেল পোলার বিয়ার? জি ওকে, সো আমরা এখান থেকে একটু কনসেন্ট্রেশনটা খেয়াল করব। ফিমেল পোলার বিয়ার হাউএভার আন্ডারগো এক্সট্রিম কন্ডিশন, তারা খুবই খারাপ কন্ডিশনের মধ্যে দিয়ে যায় ডিউরিং, ডিউরিং মানে সময়ে বা পিরিয়ডে আর কি। কখন? এভরি প্রেগনেন্সি, তারা যখন প্রেগনেন্ট হয় বা তাদের প্রেগনেন্সির যে টাইমটা যায়, এই টাইমটাতে তারা খুবই খারাপ কন্ডিশনের মধ্যে দিয়ে যায়। তারা ফিমেল পোলার বিয়াররা। ক্লিয়ার? ওকে, জি ওয়ান্স অটাম কামস অ্যারাউন্ড, যেখানে দেখা যায় যে একটা অটাম তারা এর মধ্যে দিয়ে কি অতিক্রম করে ফেলে এই সময়ের মধ্যে, দিস ফিমেলস উইল ডিগ, এই ফিমেল পোলার বিয়াররা তারা কি করে? একটা গর্ত খুঁড়ে, ম্যাটারনিটি ডেন্স, যেটাকে ম্যাটারনিটি ডেন্স বলে বা মাতৃত্বকালীন গর্ত বলা হয় আর কি, ইন দা স্নো, যেহেতু তারা বরফের মধ্যে থাকে, সো স্নো বা এই যে তুষারের মধ্যে বা বরফের মধ্যে তারা এই কি করে? একটা গর্ত খুঁড়ে, and will remain there throughout the winter, এবং তারা সেখানে অবস্থান করে পুরা উইন্টার জুড়ে, মানে শীতকালীন সময়টাতে তারা ওই গর্তের মধ্যে থাকে। both before and after the birth of their cubs, cubs মানে কি? বেবি। কাপস মানে তাদের বাচ্চা আর কি, ঠিক আছে? অর্থাৎ তাদের বাচ্চা জন্মদানের আগে তারা এখানে যায়, এবং জন্মদান দেওয়ার মানে তারা বাচ্চা জন্ম নেওয়ার পরেও পর্যন্ত তারা এখানে অবস্থান করে। দিস প্রসেস রেজাল্টস, এই সময়ে কতটুকু সময় নেয়? ইন অ্যাবাউট 6 মান্থস, কতদিন প্রসেসটা যায়? 6 মাসের, অফ ফাস্টিং, এবং এই প্রসেসটার মধ্যে তারা কি করে? না খায়। ফাস্টিং করে, না খেয়ে থাকে, তাই না? Where the female bears have
টু কিপ দেমসেলফ এন্ড দেয়ার কাপস অ্যালাইভ। বলছে যে এর মধ্যেও তারা কি করে, বেঁচে থাকে, তারা এবং তার বাচ্চারা এই যে 6 মাস না খেয়ে থাকে এই গর্তের মধ্যে থেকে, তারপরও তারা কি করে, মারা যায়, বেঁচে বেঁচে থাকে। থাকে। বেঁচে থাকে। থাকে। আমাদের কোশ্চেনে কি ছিল? ফিমেল পোলার বিয়ার্স আর Thank you. এবল টু সার্ভাইভ, তারা সক্ষম বেঁচে থাকতে ফর অ্যাবাউট 6 মান্থস উইদাউট ফুড, খাবার ছাড়া 6 মাস বেঁচে থাকতে সক্ষম। ইজ ইট ট্রু, ফলস অর নট গিভেন? ট্রু। 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 কেন ট্রু, কেন? ট্রু। কারণ তথ্য আমরা পেয়েছি যে তারা 6 মাস টিকে থাকতে পারে ওই গর্তের মধ্যে, প্রেগনেন্সি কালীন সময়ে যে ওকে, গর্তটা গ্রেট, করে তারা ওখানে অবস্থান। আউটস্ট্যান্ডিং। উইদাউট ফুড। উইদাউট ফুড, তারা এই সময়টাতে ফাস্টিং করে, তাই না, না খেয়ে থাকে। তাহলে ভাই এই যে 5টা পর্যন্ত আমরা করলাম, যেখানে আমরা ট্রু পাইলাম, ফলস পাইলাম, নট গিভেনও পাইলাম, এই 5টা বুঝতে আপনাদের কারো কোনো সমস্যা হয়েছে কিনা একটু বলেন কাইন্ডলি। না না ভাই। ভাই। আচ্ছা, এখন কথা হচ্ছে এই 5টা তো আমি সবগুলা মানে লাইন বাই লাইন মিনিং করে আপনাদেরকে ধরিয়ে দিয়েছি, রাইট? যার কারণে আপনাদের মনে হচ্ছে যে না মোটামুটি সবগুলো বুঝতে পারছেন, দ্যাটস ফাইন। আপনি খুবই যখন সহজ। নিজে করতে যাবেন তখন কিন্তু আরো কিছু ডিফিকাল্টিস ফেস করতে পারেন, কিন্তু কিন্তু ডিফিকাল্টি তো ভাই আপনি ফেস করবেন, কারণ কি, কারণ আপনি তো ফার্স্ট টাইম প্র্যাকটিস করতেছেন, আর আমি তো এটা ফার্স্ট টাইম না, তাই না? সো আমার জন্য তো এটা যতটা সহজ আপনার জন্য একটু ডিফিকাল্ট হবে, তাই না? কিন্তু মানে এই বিষয়টা এরকমটা না যে আপনি পারবেন না, এটা ডেফিনেটলি পারবেন, কারণ এটা খুব বেশি কঠিন কিছু না। আমি বলেছি যে আইএলস সহজ জিনিস, আপনি যদি আইএলস এর ট্রিক্স গুলা ধরতে পারেন, কি করতে পারেন, ট্রিক্স গুলা ধরতে পারেন। এখন আপনি যদি শুরুতেই এখন বলেন, যদি এই যে 7টা কোশ্চেন দিয়ে যদি সে পুরা উল্টা পাল্টা করে দিয়ে, ধরেন যে 2 নাম্বার কোশ্চেন আছে এখানে, 3 নাম্বার আবার আছে 1 নাম্বারে, আবার 4 নাম্বার আছে এখানে, আবার 5 নাম্বার আছে অন্যটাতে, তাইলে কি আপনার জন্য কঠিন হইতো না অ্যান্সার গুলো খুঁজে বের করা? 20 মিনিটে পসিবল ছিল? জি ভাই। না জি ভাই। ভাই, টাইমও তারা তো আমাদের রেস্ট্রিক্ট উপরে মানে এহসান করছে, যে কি করছে, আমাদের কোশ্চেন গুলো তারা সিকুয়েন্সিয়ালি দিছে, তাই না? এটা এটা হচ্ছে প্রথম এহসান করছে। দ্বিতীয়ত কি করছে দেখেন, দ্বিতীয়ত তারা শুধু এহসান করছে এই জায়গায় না, মানে এমন হইতে পারে যে একদম এই লাইনে আপনি 1 নাম্বার কোশ্চেন, পরের লাইনে 2 নাম্বার কোশ্চেন পাইছেন, এরকম হইতে পারে, কিন্তু উপরের লাইনে 2 নাম্বার কোশ্চেন পাবেন সেটাও না, এটা কোনোভাবে পসিবল না। সো ভেরি সিম্পল, আপনি যদি জাস্ট একটু মিলাইতে পারেন। এখন ধরেন যে শুরুতেই আপনার এরকমটা হবে যে আসলে আপনি পুরোটা মিনিং করতে পারছেন না, অনেক ওয়ার্ডের মিনিং বুঝছেন না, ইটস ভেরি সিম্পল। কিন্তু ওয়ার্ডের মিনিং যদি আপনি বুঝতে না পারেন কি করবেন, করণীয়টা কি? দেখেন তো ভাই, একটা লাইন আপনি পড়েন, এই যে প্রথম লাইনটা আপনি পড়েন, এই প্রথম লাইনের কোন কোন ওয়ার্ড আপনার অপরিচিত একটু দেখেন তো ভাই। প্রথম লাইনের এই প্রথম যে সেন্টেন্সটা, পোলার বিয়ার মানে আপনি জানেন, আর মানে আমরা জানি অক্সিলারি ভার্ব, বিং জানেন, ইনক্রিজিংলি মানে কি, ইনক্রিজ মানে কি, ক্রমবর্ধমান। ক্রমবর্ধমান বা বৃদ্ধি। ক্রমবর্ধমান, বা ইনক্রিজ মানে বৃদ্ধি পাওয়া। থ্রিটেন মানে কি, থ্রেট মানে কি, হুমকির মুখে মুখে হওয়া, তাই না? আচ্ছা, হুমকি। ইফেক্টস মানে কি, বাই মানে আমরা জানি, ইফেক্টস মানে প্রভাব। প্রভাব। ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু আবহাওয়ার পরিবর্তন। জলবায়ু জলবায়ু পরিবর্তন বা পরিবর্তন। আবহাওয়া পরিবর্তন। বাট মানে কিন্তু, দেয়ার মানে তাদের, ডিসঅ্যাপিয়ারেন্স মানে কি, অদৃশ্য হওয়া। অনুপস্থিতি বা অনুপস্থিতি বা হারিয়ে যাওয়া, তাই না, অদৃশ্য হয়ে জি। যাওয়া। আচ্ছা, কুড মানে আমরা জানি ক্যান এর কি পাস্ট ফর্ম। হ্যাভ মানে আমরা জানি আছে। ফার রিচিং মানে কি, অনেক দূরে বা ফার নিকটে। সুদূর প্রসারী। সুদূর প্রসারী। দূরপ্রসারী। আচ্ছা, কনসিকুয়েন্সেস মানে কি, ফলাফল। নিয়মিত ফলশ্রুতিতে। ফলাফল বা রেজাল্ট, ফলশ্রুতি। তাই না? আচ্ছা বলেন ভাই, এই যে জি। এতগুলা ওয়ার্ড পড়লেন, ম্যাক্সিমাম ওয়ার্ডই আপনার জানা না? জি। জি ভাই। জি। অধিকাংশ ওয়ার্ডে কিন্তু আপনার জানা। এখন ধরেন 10টা ওয়ার্ড আছে একটা সেন্টেন্সে, এই 10টা ওয়ার্ডের আপনার মিনিং জানার দরকার নাই, তো আপনি যদি 8টা জানেন, তাহলে দুইটার আশেপাশের ওয়ার্ডের মিনিং দিয়ে আপনি ওই দুইটা অ্যান্সার মানে ইয়াটাকে গেস করা যায় না মিনিংটা? হুম। হ্যাঁ ভাই, করা জি যায়। জি ভাই, বোঝা যায়। যদি আপনি যখন এই গেস করার ক্যাপাবিলিটিটা আপনার গ্রো করবে, তখন বুঝবেন আপনার জন্য সহজ হয়ে যাচ্ছে সবকিছু। এখন এটা কিভাবে গ্রো করবে গেস করার, আপনাকে ইংরেজি পড়তে হবে ভাই। ঠিক আছে, আপনি যদি না পড়েন অটোমেটিক্যালি তো গ্রো করবে না এটা, তাই না?
এবং এই সলভ করতে হবে। জি আমি আপনাদেরকে পরামর্শ দিব যেটা, সেটা হচ্ছে এটা আমরা করলাম কি প্যাসেজ 1 থেকে না, ট্রু ফলস নট গিভেন। জি ভাই। জি প্যাসেজ 2 এবং 3 তেও কিন্তু ট্রু ফলস নট গিভেন থাকতে পারে। 2 এবং 3 তেও কি, এই যে দেখেন, এটা প্যাসেজ 2, 3 তে আছে দেখি, 3 তেও ট্রু ফলস নট গিভেন নাই। 3 তে এই টেস্টে নাই, পরের টেস্টে গিয়ে দেখি। এটা হচ্ছে 2 নাম্বার 3 নাম্বার, হ্যাঁ এই যে দেখেন 36 থেকে 40, এটা প্যাসেজ 3 ট্রু ফলস নট গিভেন। তাহলে প্যাসেজ 1 এর নট গিভেন ট্রু ফলস নট গিভেন আর প্যাসেজ 3 এর ট্রু ফলস নট গিভেন কি একই রকমের হবে ভাই? একটু বলেন তো। না, একটু টাফ তো হবেই ভাই। হ্যাঁ, কঠিন হবে। ভেরিয়েশন থাকবে। আমি আপনাদেরকে শুরুতেই পরামর্শ দিব, সকলে প্যাসেজ 1 এর ট্রু ফলস নট গিভেন গুলো শেষ করবেন। ওকে, জি জি ভাই। ভাই। আপনাদের এখন মেইন কাজ হবে প্যাসেজ 1 এর যতগুলো ট্রু ফলস নট গিভেন আছে আগামী রবিবারে ক্লাস হওয়ার আগ পর্যন্ত 17, 18 এবং 19 নাম্বার কেমব্রিজের, 17, 18 এবং 19 নাম্বার কেমব্রিজের প্যাসেজ 1 এ যে ট্রু ফলস নট গিভেন আছে এগুলো সলভ করতে হবে। ওকে ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ ভাই, প্লিজ। রবিবার তো আস্তে আস্তে রমজান শুরু হয়ে যাবে, রমজান আমাদের ক্লাসটা কিরকম ভাবে হবে ভাই, যেহেতু তারাবির নামাজের বিষয় আছে। জি জি ভাই, এটা দরকার। ভাই শুনতে পাচ্ছেন কি? একটু রিপিট করবেন কাইন্ডলি, আমার একটা কল আসছিল ভাই, সরি। বললাম হচ্ছে রবিবার আস্তে আস্তে তো ভাই আমাদের রমজান মাস শুরু হয়ে যাবে, তারাবির নামাজের বিষয় আছে, ও তখন আচ্ছা আচ্ছা, আমাদের হ্যাঁ হ্যাঁ, ক্লাসটা ঠিক। সরি সরি, না ঠিক আছে, চমৎকার করছেন। আচ্ছা, আমরা সাধারণত গত 3 বছর রমজান মাসে 10টা 15 থেকে ক্লাস করেছি, বা 10টা থেকে আর কি, তারাবির পরে। তো সেক্ষেত্রে আপনাদের কারো কোনো অবজেকশন আছে কিনা, থাকলে বলতে পারেন। তা তো অনেক একটু সময় তো আমাদের কথা শুনতে তারাবি পড়ে আসার পরে ঘুমানো হয়। 10:30টার দিকে বেজে যাবে তারা বিশেষ হতে, আমাদের 10:30 কাটাবনিতে বেজে একটু। যাবে। আচ্ছা, কখন কোন টাইমটা আপনাদের জন্য বেটার হয় বলেন তো ভাই? ভাই রাত ছাড়া কি মানে সকালের দিকে বা সকালের দিকে নেওয়া যায়? আচ্ছা, আমি আপনাদেরকে সকল মানে সবাই আপনাদের গ্রুপে মানে যা একটু মতামত দিবেন সবাই, ঠিক আছে? আচ্ছা, আমি হ্যাঁ, 3টা যাতে অপশন মানে দিচ্ছি আপনাদেরকে। 3টা অপশন হচ্ছে আহ, হয় সকাল 10টা থেকে, ঠিক আছে, অথবা দুপুরে 3টা থেকে একটা, 3টা না, 3টায় রাখা যাবে না, সরি আমার অফলাইনে ক্লাস আছে। আর রাত্রে, অথবা হচ্ছে আহ, বিকাল 4টা। কোন টাইমটা আপনাদের জন্য হয় সেটা একটু দেখতে পারেন। সকালবেলা তো যাদের বাচ্চা আছে তাদের স্কুল খোলা থাকবে, মানে স্কুল 10 তারিখ পর্যন্ত মেবি খোলা থাকবে, জি 10 জি ভাইয়া, 11 সরি তারিখ তারা সরি কি আপু, বুঝি বলবে? নাই। ভাইয়া আমার তো বাচ্চা আছে, তো ওকে স্কুলে নিয়ে যেতে হবে, আবার ফিরিয়ে নিয়ে আসতে হবে। তো রোজা প্রায় 10টা পর্যন্ত, 10টা রোজা পর্যন্ত ক্লাস হবে, 10 রোজা পর্যন্ত আর কি স্যার, স্কুল খোলা থাকবে রাত্রের বাচ্চাদের। টাইমটা একটু কষ্ট করে একটু ম্যানেজ করা যায় কিনা? রাত্রেই মনে হয় সব থেকে বেটার হয় নাকি? রাতে ভালো হয়, রাতেই ভালো হয়। রাতে ভাই ওই যে 10টার দিকে বলছেন না, ওটা তো আসলে আমাদের কাটাবনে নামাজ শেষ সরি ভাই, হতে তো 10:30 প্লাস, 10:30 ভাইয়া প্লাস হয়ে যাবে আর কি। 10:30, 10:30 থেকেই আমরা শুরু করতে পারি না যেমন ভাই? প্রথম 10:30, 11টা, 11:30 করা যায় কিনা? 10:30 থেকে 11:30। ভাই 10:30 নামাজ শেষ হবে, ওখানে মসজিদ থেকে ফেরা এই তো সব মিলিয়ে তাই, সুইবল তো ভাই ওখানে আবার একটু দেড় তারাবি পর দেড় ঘুমানো পারা হয়। করে করবে যে ওই দেড় পারা করে করবে, তো ওই জন্য একটু মনে হয় একটু টাইম বেশি লাগবে, আর একটু স্লো পড়ে তো এই ভাইয়া জন্য আমার শুক্র শনিবারে কি ক্লাস নেওয়া যাবে কোনোভাবে? শুক্র শনি, শুক্র শনি না, আসলে আমাদের হোমওয়ার্ক গুলো দেওয়া থাকে তো পরপর নিলে একটু ঝামেলা হয়ে যায়, প্র্যাকটিসটা ঠিকঠাক হবে না, এই একটা সমস্যা আর কি, বুঝছেন? ভাই আচ্ছা দুপুরের বিকাল পর কি চারটা হবে, বিকাল সালাত জোহর বিকাল বা চার
বিকাল 4টায় কি কারো কোনো প্রবলেম আছে? বিকেল 4টাটা করা যাইতে পারে। তো ভাই 4টায় বিকাল আপনাদের আচ্ছা কারো চারটা কোনো প্রবলেম আছে কিনা? ভাই, যে আপুর মনে হয় সমস্যা হতে পারে রান্না টান্না নিয়ে। করা ভাই যায় পারে। রমজান কিন্তু অনেকেরই আজরিন আপু, মানে আপনার অনেক 4টায় কি ব্যস্ততা থাকবে? ভাইয়া একটু তো থাকবেই, মানে 4টার থেকে দেখা যাবে যে একটু ব্যস্ততা বেড়ে যাবে। ভাই আর জি রমজান মাসে ভাইয়া। যেহেতু বিভিন্ন বিষয় থাকে অনেকের, জানি না সবার কাছে কিনা, অনেকেরই থাকতে পারে যে বিভিন্ন শিডিউল থাকতে পারে বা বিভিন্ন অকেশন হ্যাঁ, কেন্দ্রিক এটা বিভিন্ন প্রোগ্রাম থাকতে পারে। এটা একটা বিষয় আছে, এটা একটা বিষয়। 4টা থেকে 5টা অবশ্য এই এই টাইম, 5টার পরেই কিন্তু মেইনলি ব্যস্ততা মানে আসলে একটু কনসিডার না করলে আহ কঠিন হয়ে যায়। বিকাল বা নিয়ে যেতে পারে। আচ্ছা, সন্ধ্যায় করতে পারবেন ইফতারের পরে? উম, হ্যাঁ, ইফতারের পরে। উম, সমস্যা যেটা হয়, হ্যাঁ, ইফতারের পরে এনার্জিটা পাওয়াটা কঠিন হয় নাকি? জি ভাই। হ্যাঁ ভাই ভাই, পারা যাবে, সমস্যা নেই। আচ্ছা ভাই, 10টা টাইমটা ওই যে দিতে পারে আপু আহ, এইটাই সময়, এখানে আর কোনো সময় পাওয়া যাচ্ছে না ভাই, মানে মোটামুটি কারোর সাথে মিলতেছে না। ভাই 10টা মনে হয়, আচ্ছা ভাই, 10টা মনে হয় 10টায় যেটা, পারফেক্ট আপনি ভাই। একটু এখন আপু ঘুমটাকে একটু এদিক ওদিক কনসিডার করেন, আপনারা আসলে সবার টাইমের সাথে মিলানো কঠিন হবে, কি বলেন? জি 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 ভাই, একটা জি জি কনসিডার করতে হবে। হ্যাঁ, একটু 10:30 থেকে 11:30, হ্যাঁ এই টাইমটা একটু কষ্ট করেন ভাই। 20টা দিন, জি ভাই। বিশ হ্যাঁ, বাইশটা এটা দিন আর করা কি। যাবে। আর 20-22 দিনে তো না, পুরো আমাদের ক্লাস হবে হয়তো 10 দিন আর কি, সব মিলে নাকি 8 থেকে 10 দিন। আর ভাই জি 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 প্রথম ছয় জি দিন ভাই। হচ্ছে অতিরিক্ত মানে বেশি সময় লাগে তারাবির নামাজটা, 6 দিনের পর থেকে আস্তে আস্তে সময়টা কমে আসে, সেক্ষেত্রে হয়তো আর তো সমস্যা সাড়ে হবে না। দশটায় আমরা একটু করি ভাই, একটু কষ্ট করে কাইন্ডলি ম্যানেজ করেন। আর জি ভাই। মানে আসলে সবার টাইমে বুঝেন তো, আসলে সবার টাইম মেকানিজম করাটা একটু ডিফিকাল্ট, এটা কঠিন। আমার মনে হয় 10:30টার পরে মানে ঘুমটাকে একটু ম্যানেজ করলে, ঘুমের টাইমটা একটু ম্যানেজ করলে আর কি, হ্যাঁ। আর তাহলে আশা করা যায় সমস্যা হবে না ইনশাল্লাহ, কি বলেন? আচ্ছা। আর জি ভাই। মেনলি যেটা সমস্যা